ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এনএন টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ঈদ আনন্দ। এই ঈদ আনন্দ অনুষ্ঠান নিয়ে আজকে আমাদের এমন একটি মানে জুটি এসেছে, এমন একটি লোক এসেছে যে নাকি বাবা এবং ছেলে। একজন হচ্ছেন আইনের ছাত্র, একজন হচ্ছেন অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র এবং টিভি অভিনেতা আমাদের বাদল ভাই, আর এছাড়া আছেন আমাদের রনি শিকদার, আমাদের আঙ্কেল ভাতিজা। আসলে ঈদ তো একটা আনন্দের। আজকে আমরা সেই আনন্দ উপভোগ করব এবং বাবা এবং ছেলেকে নিয়ে দেখি আমাদের কি কি বিষয় আছে এবং কীভাবে আমরা সেই আনন্দটা উপভোগ করতে পারি। ঈদ তো আনন্দের, ঈদ তো সবসময় মানুষের জীবনে খুশির একটা জোয়ার বয়ে আনে। সেই সিয়াম সাধনা করে 30 দিন রোজা পালন করে আমাদের ঈদ আসে। প্রতিটা মানুষের জীবনে শৈশব আসে, যৌবন আসে এবং বর্তমান স্টেজে আমরা পার হই এবং পরবর্তীতে একসময় আমরা সকলেই এই পৃথিবী থেকে চলে যাই। আপনার জীবনের শৈশবের ঈদ সম্পর্কে আমরা কিছু জানতে চাই। অনেক একটা জায়গায় লাড়া দিয়ে দিয়েছি। যখন ছোট ঈদগুলি কাটাইছি খুব কষ্টে। দেখা গেছে একটা পাঞ্জাবি আমি 7 বছরও পড়ছি। ঈদের যে একটা খাবার থাকে, আমরা ভাই বোন ছিলাম 5 জন, মা বাবা 2 জন, 7 জন। আমার বাবা ছমিলের একটা মিস্ত্রি ছিল, সে পাইতো 15 টাকা। ওখান থেকে গড় ভাড়া 7টা লোকের খাবার। মূলত ঠিক মতন আমার ইমিডিয়েটলি বড় ভাই ছিল, উনি স্কুলে যেত, ক্লাস 2-তে পড়তো, কিন্তু তখন বই সে কিনতে পারে না। এই কারণে স্কুলে লেখাপড়ার ভাগ্য আমারও নেয়। ঈদটা তো আমাদের কাছে অনেক দূরে রয়েছে। এইভাবে বড় হয়েছে। হওয়ার পর এখন আল্লাহ পাক যে অবস্থা রাখছে, আবার 2টা ছেলে বড় হয়েছে, আমি একটা জায়গায় আসছি। এখন ঈদের আনন্দটা মানে অনুভব করতে গেল, ওই যখন শিশুকালের ব্যাপারটা মনে পড়ে, সেই শৈশবে একটা স্মৃতিময় একটা ওই উপহারটা। কিন্তু আমার ওয়াইফ আর আমি আজ 15 বছর কম হবে না, বেশি হবে, যে আমি ঈদে কোনো জামা কাপড় পরি না। ঈদের আগে পরি না, ঈদের পরে পরি, ছেলেরা পরে। আর এখন ঈদ কোনো ঘটনা না। তখন আমার ঈদ ছিল, যেমন আমি এসেছি বাংলাদেশে, ঈদ মালয়েশিয়া, মানে ওই জীবনগুলি ছিল ওরকম আমার পুরো ফ্যামিলির জন্য। এখন আমার ছেলেরা ঈদের মার্কেট করে কলকাতা থেকে বা আর এক দেশ থেকে, কিন্তু তখন তো এটা আমাদের কাছে স্বপ্ন। বাংলাদেশেরটা বাহিরে তো পড়ে। এই ছেলে একজন আইনজীবী। তাই আমার বাবা ছিল একজন মেস্তুরি, মানে এই সমিলের মেস্তুরি। তাহলে তার সন্তান আমি হচ্ছে অভিনেতার ছেলে আইনজীবী। এখন আমার এই যে আইনজীবী হয়েছে, বাপ অভিনেতা হনে আইনজীবী হয়েছে। কারণ আমার বাপের ছিল একটা সমিলের মিস্ত্রি, মোটামুটি। কিন্তু আমার বাপ খুব ভালো মানুষ ছিল, যেই কটা ইনকাম করতো 10 টাকা 15 টাকা পাইতো। 7 জন লোক খাওয়া, তখন চাউলের কেজি 3 টাকা, 3.25 টাকা, 3.5 টাকা পুষতো না। পরে ঈদ মনে করতাম না যে আমরা ঈদ, কোরবানি মনে করতাম না যে কোরবানি। মনে হতো যেন সবই একই দিন, ঈদের দিন যা বা ন্যাচারালি সব দিনই একই সব। আর এখন বর্তমানে ঘরে ঢুকলেই ছেলে সন্তান মনে করি প্রত্যেক দিনই আমার কাছে ঈদ। ধন্যবাদ আপনাকে। আসলে শৈশবের কিছু কিছু স্মৃতি মানুষের জীবনকে নাড়া দেয়, কাঁদা। আপনার জীবনের শৈশবের ঈদ সম্পর্কে জানতে চাই। আমার শৈশবের যে ঈদটা ছিল, ওইটা মানে একেবারে আব্বু যেরকম ঘটনা বলছে ওইরকম না। যেহেতু আব্বু স্ট্যাবলিশ ছিল আমার শৈশবের সময়, তখন 8-10 জন স্বাভাবিক মানুষ, মানে সমাজের প্রতিষ্ঠিত না, মিডল ক্লাস ফ্যামিলি যেরকম হয়তো আমার ওরকমই ছিল ছোটোকালটা। আর ঈদের সময়টা ওনারা সর্বোচ্চ চেষ্টা করতো। আব্বুর যেহেতু সামর্থ্য ছিল, আমার ওইভাবেই দেওয়ার চেষ্টা করতো। আমিও হ্যাপি ছিলাম ওইভাবেই। এমনি স্বাভাবিক আমার ফ্রেন্ড সার্কেলটা যেভাবে চলতো, আমি ওইভাবেই চলছি। আসলে শৈশব মানুষকে অনেক দুঃখ দেয়, নাড়া দেয়। আপনি একজন বর্তমানে প্রতিষ্ঠিত একজন অভিনেতা। এই অভিনয় জগতে আসার পিছনে আপনার কি কারণ রয়েছে বা কিভাবে আপনি আসলেন? আর এক জায়গায় দিলেন। আমি অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল না। আমি অভিনেতা কোনোদিন হই নাই, এখনো না, ভবিষ্যতেও না। অভিনেতা এক জিনিস, পাট গায়ে চলা এক জিনিস, মানুষের কাছ থেকে ক্যারেক্টার চাইয়ে নেওয়া এক জিনিস, আর আল্লাহ রিজিক রাখছে সেটা দিয়ে বের হয়ে যা কাজ করে খাওয়া এক জিনিস। টেলিকমের রেন্টিকার ছিল আমার একটা গাড়ির, মানে গাড়ি ভাড়া দেওয়ার, যে রেন্টিকার কয় না, রেন্টিকারে ছিল ওই মালিবাগ চৌধুরী পাড়ায়।
তা আমার 3-4টা গাড়ি ছিল, এটা বিভিন্ন দেশে ভাড়া যাইত। ওই ভাড়া যাইতো ওই মিডিয়ায় গাড়িটা গেল হইলো 97 সালে। আমার গাড়িটা চালাইতো টুকু নামের এক ড্রাইভার, দৈনিক দৈনিক ঝামেলা করতো। ঝামেলা পরে আমি গেলাম দেখতে যে কি অবস্থা। তখন ওই যে 1 বছর চলো না, আমাদের ওই স্নেহের সদ্যের খুব গর্জিয়াস একজন অভিনেতা মাহফুজ আহমেদ, উনি আমার ওস্তাদ। ওনার নাম লওয়াটাও আমার ভুল হয়, তখন উনি ক্ষমার দৃষ্টিতে দেখে। তখন ওই রায়হান খান ছিল, উনি ছিল। তখন একের পর এক কাজ করতো, তখন আমি তাদের সাথে। তখন কয়লা বাদল এখানে একটা সিন আছে, তুই একটু করে দে। আমি তো এটা পড়তে পারি না। কয় তাইলে তুই পড়া লাগবে না, আমরা শিখে দিয়েছি। আমি তো এটা জীবনে বুঝি না, কয়টা করতে হবে। না হলে আমার উপরে খুব টর্চারিং করতে, মানে আদরের থেকে, মানে প্রেশার দিয়ে না, ভালোবাসার থেকে প্রতিটা তোর করতেই না, খাবার দেবো কইরা খাবি, মানে এরা চাপ সৃষ্টি করতে। এরকম করতে করতে আমি মোটামুটি 1-2-3 বছর করছি। করার পরে একটু চালু হয়েছি। 2008 সালের ঘটনা। তখন আরমান ভাই 6টা নাটক হয়েছে, জাহিদ ভাই, সাগর জাহান ডিরেক্টর। তোর ওই পুরান ঢাকায় গেছি, তখন একটা সিন ড্রেনে পুড়ে যাওয়া, মানে আমি একটা ওই ইয়াবা বেশি, হিরোইন বেশি, আমার নানি আছে, আমি ওইটা বেচে খাই। দেশের এলাকার যে লোকজন, ওই যুব সমাজটাতে আমি ধ্বংস করি, ওরকম একটা ক্যারেক্টার। 2টা সিন কেউ করতেছে না, ড্রেনে শোয়া লাগবে এই কারণে। তা আমার তো করাই আমার টাকা দিয়েছে। দেওয়ার পরে বাংলা মিশন করেছে, তাহলে পরের নাটক করে রাখো। ওখান থেকে আমি আসলে মানে অভিনয় করতে করতে এই বন্ধু। কিন্তু আমার উস্তাদ হইল মাহফুজ আহমেদ, আমার সে শিখাইছে। এবং আজও আমি অভিনেতা দাবি করি না। অভিনেতা বহুত বড় জিনিস, আমার পক্ষে অভিনেতা হওয়া সম্ভব না। কোনো রকম পাট গাইয়া আমি সংসার চালাচ্ছি, পোলাপান লেখাপড়া করাইছি, আর এই মোটামুটি চললে ফিরে ঠিক আছে। তাছাড়া ওই আমার একজন ভাই আছে আপনার আশেপাশে, সুমন শেখ, আমরা সুমন ভাই বলে জানি। সুমন শেখ আমার অনেক সিনিয়র, তো এক জায়গায় ওনার আলাপচারি যখনই করি, তখন সে আমার দিক তাকায় থাকতো। ইদানিং আমি মনে হয় 7-8 মাস আগে তার কাজেও গেছি, এবং সে আমার ভালো পরামর্শও দিছে। কিন্তু এই লোকগুলির সাথে যে আমি কাজ করতে যাবো, এটা আমার জীবনে আশা কল্পনা ছিল না। তাদের চোখে আমি অভিনেতা। আসলে সুমন শেখ ভাইরা যারা সিনিয়র আছে, তাদের চোখে আমি অভিনেতা হইল, আমি তাদের চোখে হইতে পারি, কিন্তু আমি নিজের থেকে তাদের কাছে না। আমি ওই আগেরও বাদল, এখনো বাদল। ধন্যবাদ আপনাকে। আইন পেশায় আসার পিছনে আপনার কি অনুপ্রেরণা বা কার কারণে, উৎসাহ উদ্দীপনার কারণে আপনার এই আইন পেশায় আসা? আসলে আমি 2014 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি। দেওয়ার পর যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ ইউনিভার্সিটি, এগুলোতে আমার হয় নাই। পরে প্রাইভেটে ভর্তি হব। পরে আমার এক ফ্রেন্ডের বড় ভাই ছিল লয়ার, হাইকোর্টে। প্রাইভেটে ভর্তি হব চিন্তা করার পরে কি সাবজেক্টে পড়বো, আমি হিউম্যানিটিস ছিলাম, আর্টস। তো এই অন্যান্য সাবজেক্টের তুলনায় আমার কাছে মনে হয়েছে যে আইন পেশাটা ভালো। যদিও আমি একদিন হাইকোর্টে গেছিলাম, ওখানে যে পরিবেশটা, জীবনের শুরুতেই আমি হাইকোর্টে গেছিলাম পরিবেশ দেখতে। ওই পরিবেশ দেখে আমার মনে হয়েছে যে আইন নিয়ে পড়াশোনা করে এইখানে আসাটা উচিত। হ্যাঁ, অন্যান্য কর্মক্ষেত্রের তুলনায় ফ্রেশ একটা পরিবেশ, ভালো একটা পরিবেশ। এই জন্য পেশা বলতে আসলে পেশা না, এটা হচ্ছে কি একটা কিন্তু সেবামূলক পেশা। এই সেবা, ডাক্তারি সেবা, আইন পেশার সেবা, এটা প্রকৃতপক্ষে যে এটা সেবা দেওয়া হয় মানুষের কল্যাণার্থে। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে এই প্রফেশনটাকে অনেকে অন্য চোখে দেখে বা অন্যরকম ভাবে, কিন্তু প্রকৃতপক্ষে আইন পেশাটা হচ্ছে একটা সেবামূলক পেশা। বিশ্বের একমাত্র এই প্রফেশনটাকে বিজ্ঞ বলা হয়, লার্নেড বলে সম্বোধন করা হয়। এই লার্নেড অ্যাডভোকেটদের সেটাকে সেবা দিয়ে মানুষকে, তার যে সমস্যাগ্রস্ত ব্যক্তিদের কিন্তু আমরা সাধারণত এটা সেবা দিয়ে থাকি। সেটা হচ্ছে একটা সেবামূলক পেশা। তার জন্য আপনার পক্ষ থেকে, আপনার দৃষ্টিকোণ থেকে সেটা কি ধরনের সেবা, মানে এটা মানে মানুষকে দিলে মনে হয় যে আসলে রেমেডি পাওয়া যেতে পারে, বা মানুষের জন্য কি করা উচিত আপনি মনে করেন? একটা বিষয় হচ্ছে কি, যখন কোনো মানুষ আইনি কোনো জটিলতা পড়ে, সে কেন, আমিও যদি আইন পেশা না আসতাম, এই পেশায় আমিও জানতাম না, এটা অনেক বিব্রতকর একটা ব্যাপার। ধরেন আমার ছোটো ভাইরে পুলিশ ধরে নিয়ে গেছে, এখন কেন নিছে সেটাও আমি জানি না, কীভাবে কী হয়েছে সেটাও আমি জানি না। এখন আমি কোথায় যাব? তখন আমার তো যাইতে হবে পুলিশের কাছে যে কী হয়েছে। তখন পুলিশ তো বুঝেনি, মানে পুলিশ আপনারা হেনস্থা করার চেষ্টা করবে বা বলবে আপনি আদালতে যান। এখন আদালতে যে আপনি যাবেন, কার মাধ্যমে যাবেন, কি করবেন, তখনই আপনার একজন বিজ্ঞ কৌশলীর প্রয়োজন আছে। তখন সেই ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা থাকে আইনজীবী, যে আপনার
টেনশনের কোনো কারণ নাই, আমি আছি। এই ধারায় মামলা হয়েছে, এই যে বিষয়টা বোঝানো, এটা একটা অনেক বড় সেবা, যে কী কারণে ধরছে, কী করলে জামিনটা হবে, বা মামলাতে ক্ষতিগ্রস্ত হবে না লাভবান হবে, এই বিষয়টা যে বুঝাই দিবে, তুলে ধরবে কে, সেই কাজটা সেই বিজ্ঞ কৌশলী ওই পরিবারের কাছে উপস্থাপন করে যে এইভাবে করলে আপনার কোনো ঝামেলা হবে না, তখন সে আশ্বস্ত হয়। এটা একটা বড় সেবা, এই জন্য এটা সেবামূলক সেবা। আসলে আমরা অনেকে মনে করি যে কোনো ক্লায়েন্ট আইনজীবীর কাছে যাওয়ার অর্থ হচ্ছে মক্কেল যাওয়া। আসলে প্রকৃতপক্ষে কিন্তু মক্কেল কিন্তু আসলে মক্কেল না, তারা হচ্ছে মহাক্কেল। মহাক্কেল কথার অর্থ হচ্ছে যে বিশেষভাবে তারা জ্ঞানী, মানে সে জ্ঞানী অর্থে এই অর্থে বোঝানো হচ্ছে যে তার প্রতিকার সে প্রাপ্তির জন্য সে একটা আইনজীবীর সাথে শরণাপন্ন হওয়ার অর্থ হচ্ছে সে মহাক্কেল। এই জন্য আমরা সাধারণত মক্কেল না বলে মহাক্কেলকে বলে থাকি। আসলে আমরা অনেকে টিস করি মক্কেল বলে। যাই হোক, আপনি আপনার জীবনে যে শৈশবের কথা বলেছেন যে আসলে আপনার ট্র্যাজেডিমূলক সময়টা ছিল ঈদের, যখন আপনি এই ট্র্যাজেডি থেকে কিছুটা বেরোয় এসে আপনি যখন একটা অবস্থানে গেলেন, মানে মিডিল টাইমে, তখনকার ঈদটা মানে কেমন হয়েছিল বা সে সম্পর্কে অনুভূতি? তখন ঈদ করতে পারলো, ঈদ করতাম না আমি, আমার ওয়াইফ। তখন দুই ছেলের উপরে ঈদের প্রেশারটা দিতাম। যদি আমার ধারণ ক্ষমতা থাকতো, আমি দুজনের জন্য পোশাক কিনতাম। ঈদের দিন, ঈদের পরের দিন, তৃতীয় দিন, সাধারণত 7 দিনের জায়গায় ঘরের অনুষ্ঠানটা 3-4 দিনই থাকে, বাইরের অনুষ্ঠানটা 7 দিন থাকে। চেষ্টা করতাম 3 দিনই একটু ভালো মন্দ, 4 দিন বা 5 দিন 2 ছেলে নিয়ে একটু ভালো মন্দ, যেটুকু আমার তৌফিকের জন্য খাবারের জন্য, আর তাদের একটু জামা কাপড়, সেটা 10 টাকা দিয়ে পারি, 5 টাকা দিয়ে পারি, আর 200 টাকা দিয়ে পারি, ওই আমার যতটুকু সাধ্য ছিল আমি করতাম। কিন্তু অনেক সময় নিজেরা করতাম না, এই কারণে যে এককালে যখন আমি ঈদটা করতে পারি নাই, তখন কই পাইতাম, ওইটা হলে কোনো টেনশন ছিল না। তখন মানে যে গেছে যা গেছি, এখনই তেমনিই যাইব, আগেও গেছে এখনো যাইব, ওইটা হলে কোনো তাড়াহুড়ো নেই। আপনি একজন অভিনেতা হয়েও আপনার ছেলেকে একজন আইনের মতন একটা ভালো জায়গায়, আইন প্রফেশন, আইনজীবী বানানোর আপনার যে উদ্দীপনা বা আপনি বানিয়েছেন, সেই উদ্দেশ্যে আপনার ছেলেকে আপনি আপনার কিছু বলুন। মানে বিষয়টা হচ্ছে যে আপনি একজন অভিনেতা হয়ে আপনার ছেলেকে আইন পেশার মতন একটা পবিত্রতম একটা সেবামূলক পেশায় পড়িয়েছেন এবং আইনজীবী বানিয়েছেন। আপনার পরামর্শ থাকবে যে আপনার ছেলেকে যে আইন পেশার জন্য কি করণীয় বা কি করতে পারে, বা আপনার বাবা হিসাবে আপনার ছেলেকে কিছু উপদেশ বা কিছু বলা। না, সে আইনের পেশায় পড়ছে, সে এখন মানে একজন অ্যাডভোকেট আর কি, লয়ার। আইনের পেশায় আমার একটাই কথা, যে একটা নিম্ন শ্রেণীর লোক যদি ধরা পড়ে যে তার বাসায় কাম করে, বাবা রিক্সা চালায়, বাবা চা বেচে, মানে ও জামিন হচ্ছে না, এই টাকার বিনিময় হবে বা এই টাকার বিনিময় হবে, তখন আমি মনে করি আমার ছেলে না, বাংলাদেশের প্রত্যেকটা আইনজীবী, সিনিয়র জুনিয়র নাই, সবারই দরকার তাদেরকে একটু এই মানে সহযোগিতা করা, যে আমার এটা হচ্ছে না, এই টাকাটা লাগবে না। কিন্তু ওই জিনিসটা আমি আমার ছেলের কাছে আশা করি যে মানুষের যাতে ক্ষতি না হয়, উপকার হয়। মানে যে লোক টাকা দিতে পারতেছে না, দরকার নেই টাকা, 10 টাকাই তো কামাবো, এই লোকটা নাহলে জাগা, এইটাই চাই, আর কিচ্ছু চাই না, যে গরিবের যেন উপকার হয়। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বলতে চাচ্ছি, আমরা জানতে চাই, আপনি যখন প্রথম আপনার এই আইনজীবী হওয়ার জন্য আপনার ল স্টুডেন্ট, তখন আপনি প্রথম যখন আপনি লয়ের স্টুডেন্ট হয়ে আপনার ক্লাসে গেলেন বা ইউনিভার্সিটিতে গেলেন, তখনকার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। তখন তো হচ্ছে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় 2015 সাল, যেদিন প্রথম ক্লাসে গেলাম ওই দিন আব্বুর সাথে ছিল মনে হয়, আমার ভার্সিটি পর্যন্ত দিয়ে আসছে। পরে আব্বু চলে আসার পরে আমি যখন ক্লাসে ঢুকছি, তখন নিজের মোটামুটি 50% একটা আইনজীবী মনে হয়ে গেছে। কারণ আশেপাশে যারা ছিল, যারা ক্লাস নিছে, ম্যাক্সিমাম হচ্ছে আপনার আইনজীবী যারা ক্লাস নিছে। এবার ফ্রেন্ড সার্কেল ছিল, আপনার কোর্টের যে ড্রেস কোড ওটা মেনটেন করে গেছিলাম প্রথম দিন, বাধ্যতামূলক ছিল। তারপর আইনের বইগুলো, মানে প্রথম দিন ক্লাস করার পরে আমার অনেক আনন্দ লাগছে যে আইনজীবী হওয়ার পর না জানি কী হবে,
মানে হওয়ার আগে যে একটা মুহূর্ত ফিল ফিলটা, হ্যাঁ ক্লাসের ভিতরে যে ফিলটা আসছে আইনজীবী হলে কি রকম যে একটা হবে, এই অনুভূতিটা ছিল মানে অনেক আনন্দের, ওটা বোঝানো যাবে না। মনে হয় যেন আমি একটা আইনজীবী হিসাবে আমি ঢুকলাম, মানে আমি একটা আইনজীবী, হ্যাঁ, মনে হয় একটা যেন- মনে একটা ফিল জি 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 হচ্ছে যেন একটা আইন। ফিল আসছে যে আমি আইনজীবী হয়ে গেছি, হয়ে গেছে। এরকম একটা ব্যাপার। ধন্যবাদ। আসলে ভাই, যে বাদল ভাই, আপনার অভিনয় আমরা দেখেছি এবং দর্শকরা আপনাকে জানে এবং চিনে, যে আসলে আপনার অভিনয়টা একটু ব্যতিক্রমধর্মী অভিনয় এবং বিভিন্ন পদের আপনি অভিনয় করে থাকেন। আপনার জীবনের প্রথম অভিনয়ের যে প্রথম টেকটা হলো বা সেই সময়ের কিছু অভিজ্ঞতা আমরা জানতে চাই। প্রথম যখন অভিনয় ক্যামেরার সামনে আমি দাঁড়াই, তখন আমাদের স্নেহের শ্রদ্ধের সম্মানিত কায়সার আহমেদ স্যার, উনি ডিরেক্টর ছিলেন। কিনা নামের এক আর্টিস্ট আছে আপনার যশোরের, উনি আমার কো আর্টিস্ট ছিলেন। আর প্রথম একটা ডায়লগ ছিল যে হাইটা গেলে 5 মিনিট লাগবে, রিস্কায় গেলে 10 টাকা লাগবে। এই টেকটা আমার লাগছিল 3 বার, মানে আমি ঘুরে কইতেই পারতেছি না যে হাইটা গেলে 10 মিনিট লাগবে আর রিস্কায় গেলে 10 টাকা লাগবে। তখন দুইবার এনজি হওয়ার পরে কায়সার ভাই আমার সুন্দর করে বুঝাইলো যে তুই খালি আড্ডা দেখাবি, যে হাইটে গেলে 10 মিনিট আর রিস্কা গেলে 10 টাকা, আর তোর আর কোনো কিছু কওয়া লাগবে না। তখন আমি চারিদিক ডালমুলি করে তাকাচ্ছি যে এইটা কইলে কি টেলিভিশন চালাইবো? এটা একটা কথা, স্বাভাবিক কথা। আমি এটা কইলে কি টেলিভিশন চালাইবো? কয় চালাইবো। আমি কেমনে চালাইবো? কয় এটা সিনে আছে, তুই বুঝবি না, তুই আন্তাজি ক খালি। তখন আমি কিনা পাইছে, উনি আমার খালি হাত টিপতেছে যে আপনি কয়ে ফেলান। তখন আমি কইতেছি হাইটে গেলে 10 মিনিট লাগবো, রিস্কে গেলে 10 টাকা লাগবে। এটা ক শেষ না হয়ে আমি কইছে, কয় তুই তো এনজি করলি, এনজি তো আমি বুঝি না। আবার কয়ে কোনো কথা কবি না, চায় থাকবি। আবার কইতেছি হাইটে গেলে 10 মিনিট লাগবো আর রিস্কে গেলে 10 টাকা লাগবে। এইভাবে আমি তাকায় আছি, আর কোনো কথা কই, কথা কই না করছে। পরে কয় যা হয় হয়েছে, কাটতে সিটা পাওয়া গেল। আর চৈতা পাগলে গেছিলাম আমার ওস্তাদের লাগে, আবদুল্লাহ রানা, উনি তখন ডিরেক্টর, একজন জার্জেল ডিরেক্টর, এখন তো অভিনেতা। 47টা টেক দিয়েছিলাম পৌষ মাসের শীতে, রাত্র 3টায়, মানে একটা সিন গাছের তলে, প্রচুর শীত। যখন দেখা গেছে যে 2 ডায়লগ আছে, তখন আর মুখ থেকে ডায়লগ বাইরে, ঠান্ডায় জমে গেছে। ঠান্ডায় দুইজনই, আমি একা না। সেও এই পরে খের জ্বালাইলো মাহফুজ ভাই, খের জ্বালাই গেলে একটু গরম করে তারপরে মানে সেই ডায়লগটা কি ছিল? ডায়লগটা ছিল যে মেম্বার বাড়ির মাইয়া এই রাস্তায় আইছে, নায়িকাটা ছিল জয়া হাসান, যে মেম্বার বাড়ির মাইয়া রাস্তায় আইছে, কিন্তু ওর বাপ তো গরিব, হইলে চৈতে পাগল, চৈতে মাঘ মাসে পাগল থাকে, 11 মাস ভালো থাকে, কিন্তু খারাপ কোনো দুর্ঘটনা ঘটাইতে চৈতে পাগল কিন্তু তখন বুঝে ঠিকই। আর তারপর আবার তার ডায়লগ যায়, তারপর আবার আমার ডায়লগ যায়, ওয়েস যায়, কলোজ যায়, মাস্টার যায়, মানে মিলে ডায়লগ সিনটা হইলো 1.5 মিনিটের, কিন্তু সময় তো লাগে আধা ঘন্টা। ওই আধা ঘন্টায় টিকতে পারি না ঠান্ডায়। আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় যে অভিনয়ের একটা সময় ছিল, স্পোর্ট ছিল, এবং স্মরণীয় যে অভিনেতা বাংলাদেশের যে নায়ক রাজ্জাক, আপনি পেয়েছেন কিনা জানি না, তার সাথে কি আপনার অভিনয় করার সুযোগ হয়েছিল? ছবি করার সৌভাগ্য আমার হয় নাই, তবে ওনার লাগে আমি টেলিভিশনে 3টা টেলিফিল্ম করছি, উত্তরায় কাজ করছি। আমি যখন মেকআপ রুমে ঢুকলাম, তখন আমার মানুষ বলতেছে নায়ক রাজ্জাক আছে, তার ছোট ছেলে সম্রাট আছে। সম্রাট ভাই ছিলেন হিরো, আমি চরিত্রটা ছিল ওনার একটা বাসার কাজের ছেলে। আমি ওই ঝাড়ু দেওয়া, ওনার নাস্তাটা ঠিক করা, বা কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল আসে না, এগুলি দেখা, এই বাসার কেয়ারটেকারের মতো, ওই বাসার কাজের ছিলি আমি। তখন মেকআপ রুমে ঢুকে দেখলাম, বাম দিকে চাইলাম, দেখলাম তার ছোট ছেলে সম্রাট ভাই বহা, ডান দিকে রাজ্জাক সাহেব বহা। আমি ঢুইকা তার পায়ে সেলাম দিলাম, তাদের সেলাম করলাম, সে দাঁড়ায়, আমার গুলো ওঠার পরে গুলো তার সম্রাটের, দেখছিস ওকে তো একটা ভালো ছেলে, তার লাগেই প্রথম আমার, তো তুই যদি কাজ করিস তাহলে ওরে রাখবি। অনেকক্ষণ বুকে নিল, জড়ায় টড়ায় ধরলো, পরে গুলো বাবা তুই কি ক্যারেক্টার করবি? আমি তো জানি না স্যার। পরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডাকলো, বললো যে আপনার বাসার কাজের ছেলে, খুব সুন্দর একটা ক্যারেক্টার দিচ্ছি, শুনে ঠিক আছে। ওখান থেকে ওনার পরে উনি নিজে কিছু কাজ করতো, নিজে নির্মাতা হয়ে, তখন আরো 2টা কাজ আমার কল দিছে। তারপরে আরো সুযোগ পাই নাই, 8-10 মাস 1 বছর গ্যাপ পরে তুই মারাই গেল, অসুস্থ হয়ে পড়লো, পরে মারা গেল। আর 3টাই আমি টেলিফিল্ম করছি, এবং সে মরার পরও তার ছেলে একটা সিরিয়াল ধরছিল, সম্রাট সাহেব, ওই সিরিয়াল আমার নিছে, আর নিয়ে কইছে যে আমার কিন্তু আমার আব্বা বলে গেছিল কাজ করলে আপনার নেওয়া, আমি কিন্তু আপনার নিছি। আসলে রাজ্জাক সাহেবের কোনো তুলনা হয় না, না অনেক ভালো, বাংলার মানে মহানায়ক আমরা বলা চলে, যে নায়ক রাজ্জাক,
সেই নায়করাজ পৃথিবীতে বাংলার বুকে আর আসবে না, এবং পৃথিবীতে একটি নায়করাজ ছিল। আসলে আমরা তাকে অনেক মিস করি, আমরা আর কখনো হয়তো তাকে আর পাবো না, এবং এরকম ধরনের অভিনেতা আমাদের বাংলাদেশে আসবে কিনা আমরা সন্দেহ। যাই হোক, ছোটবেলায় আমরা কিন্তু অনেক কিছু ওই যে আঁকা ঝোঁকা করেছি, অনেক পাখি, অনেক পশু এঁকেছি। এবার দেখব বাবা ছেলে তা কী ধরনের বা কতটুকু 2 মিনিটের মধ্যে মানে পাখি অথবা পশু যাই হোক আপনি কতটুকু আঁকতে পারেন 2 মিনিট, এবং বাবা কতটুকু পারে এবং ছেলে কতটুকু পারে আমরা দেখো। কি একটা হবে? যে কোনো পশু অথবা পাখি, সময় আপনাদের 2 মিনিট। কঠিন পরীক্ষা ভালাই। দর্শক, বাবা ছেলে দুজনেই কিন্তু প্রতিযোগিতা নেমে আছে যে আসলে কে সুন্দর করে, সে কতটুকু পশু অথবা পাখি আঁকতে পারে। আপনার সময় কিন্তু আরও 30 সেকেন্ড হাতে সময় রয়েছে, আপনি এখনও চালিয়ে যান। পারিব না কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার দরকার নেই, আরেকবার চেষ্টা করলেই চলবে। এবং দেখি কতটুকু শেষ পর্যন্ত কার দৌড় কতটুকু, সেটার মতো দেখবো বাবা না ছেলে। ছেলেরা তো সবসময় পারবে। আমি গরু আঁকার চেষ্টা করছিলাম। আপনাদের সময় শেষ। দর্শক, আমাদের বাদল ভাই এঁকেছেন সত্যি খুব চমৎকার। আসলে কি এটা আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না। গরুর পাও চাইতে, গরু চোখ দুটো শিখ, এটা কি এইভাবে গরু হবে না এইভাবে গরু? এইভাবে গরু। দর্শক, এই সেই গরু। তাহলে আমরা দেখবো আর গরু কিভাবে ডাক দেয়, এটা একটু আমরা বাদল ভাইয়ের মুখ থেকে আরেকবার শুনতে চাই আমরা। সুন্দর একটা অভিনয়। আমরা আসলে বাদল ভাই যেন সত্যি একজন অভিনেতা এর প্রমাণ এখানে পাওয়া যায়। আর আমাদের আঙ্কেল রনি, এই রনি কিন্তু সুন্দর একটা পাখি, সত্যি চমৎকার একটি পাখি। এবং এটা কি পাখি? কবুতর। এটা কবুতর। আঙ্কেল, তাহলে কবুতর কিভাবে রাখে এটা আমরা একটু জানতে চাই। আসলে সত্যি দর্শক, বাবা ছেলে দুজনেই কিন্তু পারদর্শী, একজন আইন পেশায়, একজন অভিনেতা, অভিনয় জগতে প্রফেশন। অভিনয় করতে যে মানে আনন্দ ঘন এবং খুব মনোমুগ্ধকর এবং খুব ভালো ফিল হয়েছে বা খুব আনন্দ পেয়েছেন এর কখন এবং কোন অভিনয় জগতে বা সিনেমায় না টেলিভিশনে, সেটা কোনটা, কোন নাটকে বা টেলিফিল্মে? আরমান ভাই নাটক। আরমান ভাই নাটক হয়েছে। আরমান ভাই কইবার পারছি। আরমান ভাই হাউস হাজবেন্ড, আরমান ভাই ফাইসা গেছি, আরমান ভাই পুরান ঢাকায়, আরমান ভাই হানিমুনে। সবচেয়ে আমি কক্সবাজার আরমান ভাই হানিমুন করতে গেছি, নাটকের নাম আর কি। তখন গাড়ির থেকে যখন আমি নিয়ে কে ছিল? কোয়ারে ছিল জাহিদ ভাই, তিশা আপা, আরফান ভাই, আমি, আলগা সিদ্দিন নামের একটা লোক আছে, সে আরো 5-7 জন ছিল। তখন আমি বাসের থেকে যখন নামি সকালবেলা, তখন এক রিস্কালা যাচ্ছে, প্যাসেঞ্জার থেমে কয়, ভাই উনি তো আরমান ভাইয়ের আর্টিস্ট, ওনার সাথে একটা ছবি তুলে নিয়ে আগে, উনি বরিশালের বাদক। তখন আমার কাছে ভালো লাগছে যে না, আমার মতন একটা সামান্যতম মানুষের সাথে মানুষ ছবি তুলতে আসছে। ওই সময় আমার কাছে মনে হয়েছে যে আমি বাংলাদেশের একজন মানে খুবই একটা নামী লোক, খুব গর্ব মনে করছি যে না, আসলেই তো অভিনয়ের ভিতরে কিছু আছে। কিন্তু অভিনয় আমার মনের ভিতরে নিই না, কারণ আমি কোনোদিনও অ্যাক্টর হইতে পারবো না, ওটা জিনিস আমার ভিতরে নাই। যাই হোক, আজকে কিন্তু
একটু ডায়লগ বা অভিনয় আমরা দেখবো এবং দর্শকের উদ্দেশ্যে দিতে হবে। সেটা কি সিনেমা না নাটক? সেটা যাই হোক, আপনার সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে মানে আপনাকে পপুলার করে তুলেছে এমন ধরনের একটা ডায়লগ বা অভিনয়টা, ওর মধ্যে থেকে আমরা দর্শক জানতে চাই। তিশা আপার লাগে আমার ডায়লগ ছিল আরমান ভাইতে, আরমান ওইটা খুব পপুলার নাটক। তো এই জাহিদ ভাই হলো বিরিয়ানি খায় আর তার ওয়াইফ থেকে তিশা আপু, উনি খাইতে না করে। তা আমি থাকি ওনার ওই আলু পেঁয়াজ বেছে না আড়তের আমি একটা কর্মচারী থাকি। তা আমি চুপে চুপে দেখতেছি যে সে বিরিয়ানি খাইতেছে, আমাদের আরফান আহমেদ একজন সিনিয়র মানুষ, সে আইনা দিচ্ছে, খালি কই খাইতেছে করতেছে, তোর বাবি যেন না জানে। তাই আমি এইটা আবার কি করছি যে বাবি না জানে, বাবি না করলে ভাইয়ের ক্ষতি হবে, তখন এইটাই যাই চুপে চুপে করছি, ভাবি মোর একটু কথা কি কথা আল্লাহর কিরে আপনাকে একটু কইবেন না, মই কিন্তু আপনার ভালোবাসি কই দিয়েছি ভাই হলে কিন্তু মোর পাঁচরাই বাজিয়ে লেবে ডাইনি আমি কিছু করতে পারবেন না, আল্লাহ কিরে করেন হেলে মই কম কয় কি ওই যে এই বাইজেনের যে আপনি বিরিয়ানি খাইতে মানা হরেন, বাইজেনের খেতে বাইজেনে কিছুই মানে না, এই যে গপ্পর বিরিয়ানি খাইতে লাগছে, মোর কথা কইেন না, আপনার কাজ কাম করিয়া সাইডে ডাইল ভাত খাই গুরু কারলে বাইচে যে কইলে কিন্তু মোরে রাখবে না, আপনার পাদর্শী ভাবি মোর কথা কইবে না, বাইরে কিন্তু ক্ষতি যেতে যে ডাইনি বুড়ি হেরে কাপড় চুপড় দেয় আর খালি বিরিয়ানি খায়, আপনি কি জানেন? কয় না, আমাকে মোটের কথা কইবেন না, কয় না কম না। এরপরেই যখন জাহিদ ভাইয়ের কাছে কইলো, কর পরে দেখছে কিনা বরিশালে কিনা বাদল, তো ওরে নিয়ে এই পানিতে চুবা, এই বুড়িগঙ্গায় আমার এই শুরু হইলো পানি চুবানো 47টা ডুব। বাচ্চু মামা ছিল ক্যামেরাম্যান, সেই মানে নদীতে নামায়, ওই পানিটা খুব পচা ছিল, মাঝিতে পাও লাগাইতেন, এত দুর্গন্ধ ছিল বুড়িগঙ্গার পানি। আমার 47টা ডুব দেওয়া হলো। 47 ডুব দেওয়ার পরে কাজ শেষ, তারা সবাই চলে গেল। ম্যানেজার ছিল লিমন, এখন আছে মালয়েশিয়ায়। লিমনটা কইলাম, লিমন ভাই আমার গায়ে তো গন্ধ হয়, আমার 10 টাকা দেন সাবান এনে দেন, আমি হাউসে টাকাটা আপনার দিচ্ছি। বাদল একটা মানুষ, এরও লাগবো সাবান, পরে সব ফালাই গেল গা। আমি গেলাম আমার ওই আড়তের ওখানে, যে হ্যাপ কাস্তে পচা সাবান নিয়ে গায়ে মাখছি, গন্ধ যায় না, পরে কেরাসিন মাখছি শরীরে, মাইকে তারপর সাবান টাবান দিয়ে ওইভাবে বাইছি। আসলে অভিনয় করতে গেলে মানুষের জীবনে কতটা অভিজ্ঞতা লাগে, কতটা অভিজ্ঞতা প্রয়োজন হয়, সেটা আসলে বাদল ভাইয়ের কাছ থেকে না জানলে বোঝা যাবে না। বুড়িগঙ্গার পচা পানির মতন একটি জায়গায় অভিনয়ের প্রয়োজনে উনি কী করলো, যে 47টা ডুব দিয়েছে, এবং সেখানে তিনি একটি 10 টাকার সাবান না পেয়ে পচা সাবান এবং প্লাস কেরাসিন দিলেও সেটা গন্ধ সেটা যায় না, কিন্তু তারপরও সে অভিনেতা। আসলে অভিনয় মানুষের জীবনে এমন এক পর্যায়ে নিয়ে আসে, অভিনয় যার রক্তের সাথে মিশে যায়, আসলে সেই হয় আসলে প্রকৃত অভিনেতা। ধন্যবাদ আপনাকে। আসলে এমনই হয়, বাবা অভিনেতা, ছেলে আইনজীবী। আপনার বাবার অভিনয় কি আপনি দেখেন? হ্যাঁ দেখি। আপনার বাবা তো একাধিক চলচ্চিত্র এবং টিভি অভিনয় করেছেন। আপনার বাবার অভিনীত সবচেয়ে কোন ক্যারেক্টারটা এবং কোন সময় সবচেয়ে ভালো লেগেছে আপনার, এবং সেটা কোনটা? একটা ওই যে নাটক ছিল, ওই যে আরফিন শুভ যে ছিল, বুলেট খান একটা নাটক ছিল। নাটকটার ভিতরে আব্বু ছিল সিকিউরিটি গার্ড। তো বুলেট খান গেটে আসছে, আব্বুরে বলতেছে গেট খুলেন। আব্বু দেরি করে বলছে যে আপনার পরিচয় দেন। পরিচয় দেয় না বিধায় বলছে যে আমি বুলেট। বুলেট কেটা, ডোন্ট হয় বুলেট। হ্যাঁ, পরিচয় দিতে হইবে, হেডপর ঢুকতে পারবেন, এর আগে গেটে ঢুকতে পারবেন না। আসলে বাবা অভিনেতা, আসলে অভিনয় যে রক্তের সাথে মিশে যায় এবং জেনেটিক একটা বিষয়। আইনজীবী হয়েও বাবার অভিনয়টা অবিকল কপি করার চেষ্টা করেছে আমাদের। হ্যাঁ, বাদল ভাই তো বাদল ভাই, এটা বিকল্প হয় না আসলে। তারপর আপনি চেষ্টা করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। যে আপনার জীবনের সবচেয়ে মানে মজাদার এবং সবচেয়ে আনন্দ ঘন ঈদ কোনটা কেটেছিল এবং কখন? এটা 2017 সালে মনে হয়। আব্বু আর আমি একসাথে ঘুরতে পেরেছিলাম। নামাজের পরে খাওয়া দাওয়া করে আব্বু আর আমি ঘুরতে বলতে এই এলাকাতে এমনি হাঁটতে পেরেছিলাম। তো অনেকে ঈদের দিন তো দাঁড়ায় ছবি তুলতে বলে আব্বুরে, ওই সময়টা আর কি অনেক মজা পাইছি। সবসময় তো সচরাচর আব্বুর আমি একা বাইর হই না। ওই ঈদটার সময় ওই দিন বের হয়েছিলাম একটু, তাও কোনো কাজে হয়তো বা কোথাও যাইতেছিলাম, তখন অনেক মানে এনজয় করছি। আর ওইটার থেকে একটা বড় মুহূর্ত হচ্ছে আমি যখন কলেজে ভর্তি হতে যাবো অ্যাডমিশনের দিন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে যখন গেছি তখন আরমান ভাই নাটকগুলো চলমান। তো কলেজের সামনে যখন আমি ওই এন্ট্রি নেওয়ার জন্য গেছি তখন ওইখানে পুরো একদম অনেক ভিড়, আগাইতে পারতেছিলাম না। তখন ওই আব্বুরে দেখা ওইখানকার যারা পুরান ঢাকার বাসিন্দা আছে ম্যাক্সিমাম ওই কলেজেই পড়ে। তা আমি তো খিলগাঁও থেকে ওই সরকারি শহীদ সোহরাওয়ার্দীতে পড়ছি, সদরঘাট। তো
ওইখানে আব্বুর ওই আরমান ভাইয়ের পরিচিতি তখন অনেক, তো ওনারা দেখা ওনার এই পাশে ভিড়টা চলে আসছে, আমি ওই সুযোগে গেট থেকে ক্রস করে ভিতরে ঢুকে গেছি। মানে আমার ওটা অনেক মজার মুহূর্ত ছিল। ধন্যবাদ। আসলে বাবা এবং ছেলে একটা মধুর সম্পর্ক। এই মধুর সম্পর্ক এমন একটা সম্পর্ক যে মনে হয় যেন এই আত্মা। আজকে আমরা দেখব যে বাবা যদি ছেলে হয়, ছেলে যদি বাবা হয়, তাহলে বিষয়টা কেমন দেখা। বাবা সবসময় তো যেই হোক সন্তানকে যতই আদর করুক না কেন একটা শাসনের চোখে দেখে, আর সন্তান যত বড়ই হোক না কেন, সে যদি একজন বিচারপতিও হয়, যে বড় একজন প্রেসিডেন্ট হয়, বাবার কাছে কিন্তু সন্তান ছোট ছোটই থাকে। আজকে দেখব যে আমাদের বাদল ভাই ছেলে হয়ে এবং রনি আঙ্কেল বাবা হয়ে তাদের কথোপকথনে আমরা কি দেখতে পাই। আমি ছেলে হয়ে গেছি 2020-এ। হ্যাঁ, বাবা হয়ে ছেলে হয়ে আপনি ওনার সাথে কথোপকথন করবেন। এই মুহূর্তে আপনি হচ্ছেন বাদল ভাই, উনি হচ্ছেন রনি আঙ্কেল। আপনারা দুজন কথা বলবেন। এই তুমি দুপুরে গেলে খাওয়ার পরে কই গেলা? পোলাপান ডাকছে, গেলাম কবে গুরু গারে বলাইছে বইটু গেছি বুঝি আলতু বলতে জায়গায় যাই, তুমি বোঝো না মরে বলাইলেই ঢাকা যাওয়া লাগবে, বলাইলেই যাওয়া লাগবে দুপুরবেলা। এলাকার গুরু গারার লাগে চলি, মুই তো কোনো আর যাই না, কদম গাছটার বলে খারাই রইছি, এদিক ওদিক চাই ডালু বলে কেউ নাই। তোমার দেখলাম জানলার সামনে খারাই নি, আমি তো তোমার সারাদিন পরে দিতে লাগছি। তুমি দুপুরবেলা বেগনা গেলে একবার গেছো, দুপুরে খাওয়ার পর আর একবার গেছো, কেন তোমার কি কোনো রেস্ট নাই? না রেস্ট বলতে কি, এই রেস্ট খেলাধুলা পর সেই দিনে গেছি, ঠিক আছে মুই আর যাম না, কান ধরছি মুই আর খাইলতে যেন না দিই ঘরের বাইরে বাইরে না, মুই যাম না। আম্মু বাদ দাও, আব্বুর ক্যাটকেট হতে মানারো। হ্যাঁ বাইরে হবা না, ক্যাটকেটও হবো। মরে খাই গেছে জ্বালাই, যাও না তোমার স্বামী খেলে জ্বালাই মরে। সত্যি আসলে যে বাবার যে একটা জেনেটিক একটা ভাব, ছেলের মধ্যে আইনজীবী হয়েও যে জেনেটিক একটা ভাব, যে সত্যি চমৎকার, সত্যি আসলে প্রশংসনীয় প্রশংসনীয়। আমরা দর্শক অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। আসলে ঈদ তো আনন্দের, ঈদ তো মধুময়। আপনার জীবনে কখনো কি এমন কোনো পর্যায়ে এসেছিল যে যেমন প্রদীপের নিচে কিন্তু অন্ধকার থাকে, তেমনি কিন্তু আনন্দের পিছনে কিন্তু দুঃখ বা বেদনা থাকে? আপনার জীবনে এমন কোনো সময় এসেছিল বা দুঃখ বা যা আপনাকে এখনো পীড়া দেয়, সে সম্পর্কে আমরা জানতে চাই, কোনো ঈদ প্রসঙ্গে নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে। না ওরকম ভয়াবহতা কোনো ছিল না, তবে একটা বিষয় ছিল আমাদের যখন যে গাড়ির ব্যবসা ছিল, বলছে যে ইউনিটে গাড়ি চলতো শুটিংয়ে, তখন একটা গাড়ি খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয় ঈদের আগে, রমজান মাসে না নাকি রমজান মাসের আগে 24 রোজায় খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন আর কি ওই ঈদটা আমাদের সবচেয়ে খারাপ একটা ঈদ গেছিল। বাড়ি ভাড়া, তারপরে রানিং আব্বুর ইনকাম বন্ধ, আমাদের টিউশনের যে টাকা, এই সব কিছু, তারপরে ঈদের শপিং, এগুলো কিছুই ওইরকমভাবে হয় না। আর আত্মীয় স্বজনের দেওয়া আর বাবা মায়ের দেওয়ার ভিতরে অনেক ডিফারেন্স আছে। আব্বু ইনকাম করে দিলে ওইটা এক ব্যাপার, আর আত্মীয় স্বজন তাদের সফট কর্নার থেকে দেওয়াটা আর একটা বিষয়। ওই ঈদটা আমাদের সবচেয়ে খারাপ একটা ঈদ ছিল, মানে খারাপ বলা যাবে না, মানে দুঃখদায়ক। ধন্যবাদ বাদল ভাই। আপনার জীবনের শৈশব নাম এর পরবর্তী পর্যায়ে যখন কি আপনি শহরে আসলেন, কাজকর্ম করেন বা বিভিন্ন পর্যায়ে চলে গেছেন, মোটামুটি একটা সলভেন্সি, তারপরও এমন কোনো ঈদ এসেছিল যা আপনার জীবনে খুব দুঃখদায়ক? হ্যাঁ, আমি ঢাকার বাইরে ছিলাম ঈদের টাইমে। আমি ঈদের 5-7 দিন আগে চলে গেছি হলো ভোলায়। ওখানটা আসার কথা ঈদের 2 দিন আগে, কিন্তু যে কোনো কারণে আমি আসতে পারিনি। আমি ওখানে রয়েছি, আর ওরা 2 তখন ছোট, আর আম্মা সহ ওরা ঢাকায়, আমি হইনি। এখন ঈদ না হইতেছে আমার জীবনে, না ঈদ না হইতেছে তাদের জীবনে। কারণ আমার ছেলে সন্তান মাও বেঁচে আছে, ওরা 2 মেয়ে আছে, আর মা আছে, আমি তো ওখানে একা। এখন ওখানে একা, তাও আর এক বাড়ির কাছারি ঘরে আমি বসা। ঈদের দিন আমার গোসল নাই, ঈদের দিন নামাজ নাই, কারণ আমার মা এবং ছেলে বউ হইলো ঢাকায়, আমি একলা হই নাই। না আমার জন্য তো ঈদটা হচ্ছে না। পরে ঈদের পর আয়ার পরে আমার মা এগুলো যে তুই যখন নাই, ঈদ তো আমার হয় নাই। মানে এদিকে মা করতে পারতেছে না আমার জন্য, আমি করতে পারতেছি না আমার সন্তানের জন্য। মানে দুইটাই, মানে টাকা পয়সা সব ছিল, কিন্তু টাইমের কারণে এটাই সবচেয়ে মানে কষ্ট দেয়। আজকে এই ঈদ উপলক্ষে এই ঈদ আনন্দ অনুষ্ঠানে দর্শকের জন্য আপনি কি বলবেন, কিছু বলবেন? দর্শকদের জন্য বলবো যে সবাই যাতে যেখানে থাকে সেফলি ঈদ পালন করে, আত্মীয় স্বজনের সাথে পালন করার চেষ্টা করে। আপনি দর্শকের জন্য কি বলবেন? প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আমরা সবাই ভালো আছি। এই যে চ্যানেলটা NN টিভির যে
কলা কৌশলী যারাই আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমার এখানে আনার জন্য। আমি সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর এই এনএন টিভির যে নাটকগুলি, প্রোগ্রামগুলি অবশ্যই এই চ্যানেলে বসে সুন্দর করে দেখবেন এবং এই চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন, কলা কৌশলের জন্য সবাই দোয়া করবেন। তারা রাত দিন পরিশ্রম করতেছে আপনাদের সামনে কিছু জিনিস তুলে ধরার জন্য, নাটক, টক শো ইত্যাদি। সবাই মনোযোগ দিয়ে দেখবেন আর চ্যানেলের জন্য, কলা কৌশলের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি, এখন বিদায়ের পালা। বাদল ভাই, আপনার এই ঈদের নাটক বা বিভিন্ন প্রোগ্রাম রেখেও আমাদের চ্যানেলে ঈদ আনন্দ অনুষ্ঠানে আপনি এসেছেন, আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার পক্ষ থেকেও আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। আঙ্কেল, জি। আপনিও এসেছেন আমাদের ঈদ আনন্দ অনুষ্ঠানে, আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকেও শুভেচ্ছা অভিনন্দন এবং এনএন টিভির সকল কলা কৌশলী বৃন্দকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজ আর নয়, দেখতে দেখতে আমরা 5টি পর্ব পার করেছি। আজ আমাদের অনুষ্ঠানের শেষ পর্ব। আমরা আগামী পর্বের জন্য আমরা আবার নতুন নতুন মুখ নিয়ে আমরা নতুন কিছু উপস্থাপন করব আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।